আমার এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা প্রেস করেন যেন আগামী যে ভিডিওটা আসবে আপনার কাছে পৌঁছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি বাংলাদেশ থেকে বলছি। ভারতের বর্তমান নির্বাচনী কার্যক্রমগুলো পশ্চিমবাংলা, বিশেষ করে পশ্চিমবাংলার খুব মনোযোগ সহকারে আমি প্রতিদিন অবজার্ভ করছি, প্রতিদিন দেখছি এবং চিন্তা করছি যে দুই ফেজে ভোট হয়েছে। আজকে এক ফেজে হচ্ছে, বিগত 3-4 দিন আগে আরেক ফেজে হয়ে গেছে। দুই ভাগে ভোট হচ্ছে পশ্চিমবাংলাতে। প্রথম ভাগে প্রায় ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে 96%, 99 পয়েন্ট সামথিং, 98 পয়েন্ট সামথিং, ইতনা ফিসদ, এত পার্সেন্টেজ ভোট মানুষের ভোট দিয়েছে। এই ভোটের কি বলে, এই ভোটের বলে যে ক্ষমতাসীনরা আবার ক্ষমতায় আসতে যাচ্ছে আরও বহুগুণ শক্তি নিয়ে। কারণ পশ্চিমবাংলার মানুষ, শাহিনী ঘোষের একটি বক্তব্যে আমি বলি, পশ্চিমবাংলা বিহার না, পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ না, পশ্চিমবাংলা গুজরাট না, পশ্চিমবাংলা মধ্যপ্রদেশ না, পশ্চিমবাংলা দিল্লি না। তো পশ্চিমবাংলার মানুষ স্বাধীনভাবে চলে। শাহিনী ঘোষের বক্তব্যে আমি বলছি, পশ্চিমবাংলার মানুষ স্বাধীনভাবে চলে এবং পশ্চিমবাংলা যে নন বেঙ্গলিরা যারা আছে, অবাঙালি যারা আছে, তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। তারা পূর্ণ স্বাধীনভাবে বসবাস করছে এবং কোনো রকম জুলুম নাই এই মমতা ব্যানার্জির এই রাজ্যে, পশ্চিমবাংলায়। এবং তারা বলছে, এবং শাহিনী ঘোষ প্রশ্ন ছুড়েছে নরেন্দ্র মোদীকে, তুমি যে এত 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 সাহায্য দিবে বলছো, এই পর্যন্ত কোন রাজ্যে তুমি সাহায্য দিয়েছো? তুমি অনেকগুলো রাজ্যে জিতেছো, তার আগে কথা দিয়েছো, কিন্তু কোন রাজ্যে সাহায্য দিয়েছো? একটা রাজ্যে তুমি সাহায্য দিয়েছো দেখাতে পারবে না। তো এগুলো বলছে ভাওতাবাজি, এই যে ভাওতাবাজি, এই ভাওতাবাজি বন্ধ করার জন্য শাহিনী ঘোষ বলছে। শাহিনী ঘোষের কারণে অনেক ব্যাখ্যা দেওয়া আছে মোটা ভাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। তো শাহিনী ঘোষ কিন্তু রেখে রেখে কথা বলার মেয়ে না, সে এমনভাবে কথাগুলো বলছে যে পুরা খবর হয়ে যাচ্ছে। পুরা বিজেপির প্রত্যেকটা রাজ্যের বড় বড় নেতা, অধিকারী সবাই বর্তমানে পশ্চিমবাংলায় অবস্থান করছে, কিন্তু শাহিনী ঘোষ এরা একাই পুরা লড়াই করে যাচ্ছে। তো যেটা দেখে মনে হচ্ছে এই মানুষ শেষের দিকে এক পুলিশ অধিকারী যে ভাষায় ব্যবহার করেছে, সে তার নাম হচ্ছে অজয় পাল। লোকজনে দেখেছে এগুলি এগুলির থেকে ভোট মাইনাস হচ্ছে এগুলোর কারণে, এবং শেষ মুহূর্তে দাবার হিসেব ভুল চাল দিয়ে ফেলেছে অমিত শাহ সেই পুরনো ভাষায় ব্যবহার করেছে, ভোট যদি না দেয় তাহলে লটকাইয়া মারবে। এবং এই ধরনের ভাষা, পুলিশ পশ্চিমবাংলার পুলিশকে বলতেছে, এগুলো সরাই নিও। তুমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি আইনের খেলাপ তুমি কথাবার্তা বলছো। একদিন সময় আসবে তুমি চিরদিন ক্ষমতায় থাকবে না। এগুলো তোমার জন্য এবং তোমাদের এই পুলিশের অধিকারী যে অজয় শর্মা, তোমাদের বিরুদ্ধে যাবে আইনে, তোমাদেরকে আদালতে পর্যন্ত তোমাদেরকে গড়াতে হবে, হামাগুড়ি দিতে হবে আদালতে। একটা কথা আছে, পাপ তার বাপকে ছাড়ে না। ভাষা তো সুন্দরই নেই, ভাষা একেবারে সুন্দর নেই অমিত শাহ এবং যোগী আদিত্যনাথের। একটু কট্টর হিন্দুত্ববাদী, মুসলিম বিদ্বেষ। তোমরা হিন্দুত্ববাদী হো, তাতে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু তোমরা চরম মুসলিম বিদ্বেষ কেন হচ্ছ? চরম মুসলিম বিদ্বেষ কেন হচ্ছ? এবং মুসলমান ভোটার থেকে তোমরা অনেক ভোটারকে নাম পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছ। ভবিষ্যতে এই আজ 4 তারিখে এই সব কিছুর রেজাল্ট তোমাদেরকে দিবে জনগণ, পশ্চিমবাংলার জনগণ তোমাদেরকে হারে হারে টের পেয়ে দিবে তোমরা কী করেছো এবং তার ফল কী হয়েছে সেটা। পশ্চিমবাংলা কিন্তু, আমি শাহিনী ঘোষের ভাষায় বলতেছি, ভারতের অন্য রাজ্য না, এটা একটি বিপ্লবী রাজ্য। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভোটের বাক্সে এ যেন রীতিমতো সুনামি। 93%, 95%, এমনকি 99.62% ভোট। হ্যাঁ, ঠিকই শুনছেন,
পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার এমন এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি হয়েছে যা দেখে দিল্লির মসনদে বসা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের রাতের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে। তারা ভেবেছিলেন ভয় দেখিয়ে, ধমক দিয়ে আর এনআরসি বা নাগরিকত্ব কেড়ে নেওয়ার জুজু দেখিয়ে ওপার বাংলার মানুষকে, বিশেষ করে মুসলিম সমাজকে দাবিয়ে রাখবেন, কিন্তু ফল হলো ঠিক তার উল্টো। মোদী ও অমিত শাহের সেই ভয় দেখানোর রাজনীতি বুমেরাং হয়ে সজোরে আঘাত করেছে খোদ বিজেপিরই কপালে। নিজেদের অস্তিত্ব আর ভিটেমাটি রক্ষার তাগিদে এবার দলে দলে স্রোতের মতো ভোট কেন্দ্রে ছুটে গেছেন ওপার বাংলার অবহেলিত মুসলিম এবং দলিত সম্প্রদায়ের মানুষ। আর তাদের এই অভূতপূর্ব ভোট দানে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে হিন্দুত্ববাদী দল বিজেপি। পশ্চিমবঙ্গের এই মহানির্বাচনে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হাই ভোল্টেজ লড়াই চলছে তার প্রথম দফার চিত্রই বলে দিচ্ছে মোদীর অহংকার এবার বাংলার মাটিতে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে। গত 23 এপ্রিল হয়ে যাওয়া প্রথম দফার 152টি বিধানসভা আসনে গড়ে ভোট পড়েছে রেকর্ড 93%। ভারতের নির্বাচনী ইতিহাসে এত বিপুল পরিমাণ ভোট পড়ার নজির খুব কমই আছে। আর সবচেয়ে বড় চমকটা এসেছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো থেকে। বিশ্লেষকরা রীতিমতো চমকে গেছেন এই অঙ্ক দেখে। বিজেপির শীর্ষ নেতারা, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ডান হাত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাসের পর মাস ধরে বাংলায় এসে হুমকি দিয়েছেন। তারা বলেছেন এনআরসি বা এসআইআর এর মাধ্যমে কথিত অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেওয়া হবে। তাদের একমাত্র টার্গেট ছিল বাংলার মুসলিম সমাজ। তাদের অবধারিত গন্তব্য হিসেবে বারবার ছুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। ভেবেছিল এই দেশ ত্যাগের ভয়ে গুটিয়ে যাবে সংখ্যালঘু মানুষ, কিন্তু না, মোদীর এই হিসাব সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছে ওপার বাংলার বীর জনতা। মনের আনন্দে নয়, বরং নিজেদের নাগরিকত্ব প্রমাণ করার এক জেদ থেকে দেশ ত্যাগের ভয়কে শক্তিতে রূপান্তর করে দলে দলে ভোট দিতে গেছেন ওপারের বাঙালি মুসলিমরা। মেদিনীপুরের গড়বেতা কেন্দ্রের একটি মুসলিম অধ্যুষিত বুথের চিত্র দেখলে আপনার চোখ কপালে উঠবে। সেখানে ভোট পড়েছে 99.62%। ভারতের ইতিহাসে যা এক নজিরবিহীন ঘটনা। ওই বুথে মোট ভোটার ছিলেন 536 জন, যার মধ্যে হিন্দু 121 জন আর মুসলিম 415 জন। অবিশ্বাস্য হলেও সত্য যে এই 536 জনের মধ্যে 533 জনই ভোট দিয়েছেন। এর মধ্যে 533 জন সশরীরে কেন্দ্রে গিয়ে এবং একজন পোস্টাল ব্যালটে নিজেদের রায় জানিয়েছেন। শুধু কি মেদিনীপুর, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, ভগবানগোলা, লালগোলা, যে কেন্দ্রগুলোতে 80%-এর বেশি মুসলিম ভোটার, সেখানে ভোট দানের হার 95% ছাড়িয়ে গেছে। মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুরের মতো সংখ্যালঘু অধ্যুষিত সবকটি জেলার চিত্রই ছিল প্রায় এক। প্রতিটি বুথের সামনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এই যে বাদ ভাঙা মানুষের ঢল, এর পেছনের আসল কারিগর কিন্তু বিজেপির সেই বিভাজনের রাজনীতি। এসআইআর বা নাগরিকত্ব আইনের খড়গ ঝুলিয়ে মুসলিম, দলিত সহ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার গুঞ্জন উঠেছিল, তারাই আজ একজোট। তারা বুঝে গেছেন এই ভোট না দিলে হয়তো আগামী দিনে আর ভোটার তালিকায় নামই থাকবে না। তাই তো ভোট দেওয়ার পর অনেকেই বুথের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন, নিজের আঙুলের কালির দাগ প্রমাণ হিসেবে দেখিয়েছেন। এমনকি প্রামাণ্য দলিল হিসেবে ভোটার স্লিপের ফটোকপিও সযত্নে তুলে রাখছেন অনেকেই। এটি শুধু একটি ভোট নয়, এটি মোদীর ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে বাংলার মুসলিমদের এক নীরব কিন্তু শক্তিশালী প্রতিবাদ। আর এই ক্রান্তি লগ্নে বাংলার এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর সামনে মজবুত ঢাল হয়ে দাঁড়িয়েছেন ওপার বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা 1.5 দশক ধরে তিনি বাংলার মসনদে আসেন, কিন্তু তার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, বরং বিজেপির আগ্রাসনের মুখে তার প্রতি মানুষের ভরসা যেন আরো বহুগুণ বেড়েছে। একদিকে মোদী, অমিত শাহ দিল্লি থেকে উড়ে এসে কলকাতায় রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিলেন, বাংলা দখল করার দিবাস্বপ্ন দেখছিলেন। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসুলভ লড়াকু মেজাজে ভারত জুড়ে থাকা সমস্ত বিরোধী দলকে এক করে সোজা দিল্লি দখলের হুঙ্কার দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই জানে, ভিনদেশিদের দিয়ে বা গুজরাটের মডেল দিয়ে বাংলার মানুষকে শাসন করা যায় না। তৃণমূলের স্পষ্ট দাবি, বাংলার মানুষ বিজেপির এই বিভাজন, স্বজনপ্রীতি, দুর্নীতি আর জবরদস্তি রাজনীতি মেনে নেবে না। অমিত শাহরা যতই বলুন তৃণমূলের গুন্ডামির পথ বন্ধ হয়ে গেছে, আসল সত্যটা হলো বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির পথই বাংলার মানুষ চিরতরে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পুরো নির্বাচন জুড়ে একটি বিষয় খুবই স্পষ্ট ছিল, তা হলো
বাংলাদেশের নাম ব্যবহার করে বিজেপির নোংরা রাজনীতি। যখনই বিজেপির পায়ের তলার মাটি সরে যায় তখনই তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের নির্বাচনে এই বাংলাদেশ ফ্যাক্টরকে বিজেপি নিজেদের জাতীয়তাবাদী ভোট টানার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ওপার বাংলার মানুষ এবার সচেতন। তারা মোদির এই ফাঁদে পা দেয়নি। সীমান্ত পেরিয়ে এই উত্তাপ বাংলাদেশের রাজনীতি বা সমাজে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে হয়তো অনেক বিতর্ক আছে, কিন্তু ওপারের বাঙালিরা প্রমাণ করে দিয়েছে তারা কারো দাবার গুটি হতে রাজি নয়। প্রথম দফায় এই রেকর্ড পরিমাণ ভোট পড়ার পর এখন চলছে জয় পরাজয়ের চুলচেরা হিসাব নিকাশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাধারণত যখনই এমন বিপুল পরিমাণ ভোট পড়ে তখন তা শাসক দলের পক্ষেই যায়। 2011 সালে ঠিক এভাবে 85% রেকর্ড ভোট পড়েছিল, আর সেই ভোটের ঝড়ে দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট শাসনের পতন ঘটিয়ে রাজনৈতিক জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই রেকর্ডও ভেঙে 93% গিয়ে ঠেকেছে। এর মানে কি? এর মানে হলো সাধারণ মানুষ, বিশেষ করে মুসলিম এবং দলিতরা তাদের অস্তিত্ব রক্ষায় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের একমাত্র ত্রাতা হিসেবে বেছে নিয়েছেন। পশ্চিমবঙ্গে মোট 294টি আসন, সরকার গঠনের জন্য প্রয়োজন 148টি। সেখানে প্রথম দফার 152টি আসনের ভোট গ্রহণ শেষেই তৃণমূল কংগ্রেস ছক কষতে শুরু করেছে যে অন্তত 125টি আসনে তারা নিশ্চিত জয় পেতে যাচ্ছে। বিজেপি নেতারা যতই গাল ভরা বুলি আওড়ান না কেন, গণনা শেষে তাদের যে লজ্জাজনক পরাজয় দেখতে হবে তা এখন অনেকটাই পরিষ্কার। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফা এবং 142 আসনে ভোট গ্রহণ, আর 4 মে জানা যাবে কে হাসবে শেষ হাসি। তবে প্রথম দফা চিত্রই বলে দিচ্ছে মোদী শাহের বিদায় ঘণ্টা বাংলার মাটিতে বাজতে শুরু করে দিয়েছে। অবহেলিত মানুষের এই গণতান্ত্রিক বিপ্লব প্রমাণ করে ধর্ম নিয়ে রাজনীতি করে হয়তো কিছুদিন বোকা বানানো যায়, কিন্তু চূড়ান্ত লড়াইয়ে মানুষের ঐক্যবদ্ধ শক্তির কাছে সব অহংকারকেই হার মানতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার এই অসাম্প্রদায়িক জনতা আজ পুরো ভারতের সামনে এক অনন্য উদাহরণ তৈরি করেছে। দর্শক, পশ্চিমবঙ্গের এই রোমাঞ্চকর নির্বাচন এবং রাজনীতির আরও সব আপডেট, সত্য বিশ্লেষণ এবং অজানা তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। मेरे ये चैनल लाइक कीजिए, शेयर कीजिए, सब्सक्राइब कीजिए, बेल आइकन प्रेस कीजिए ताकि अगला जो वीडियो आएगा आप तक पहुंचे। ভারতের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় চমকের নাম থালাপতি বিজয়। দক্ষিণী সিনেমার এই মেগাস্টার রূপালী পর্দা ছাড়িয়ে এবার সরাসরি রাজনীতির ময়দানে নেমেছেন। আর ময়দানে নেমেই তিনি এমন এক অবস্থান পরিষ্কার করেছেন যা দিল্লির শাসক দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। লোকসভা বা বিধানসভা যে কোনো নির্বাচনের আগেই মোদী সরকারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন বিজয়। আর এবার সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে তিনি প্রমাণ করে দিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক শক্তিগুলো ক্রমশ এক ছাতার নিচে আসছে। দক্ষিণের সুপারস্টার এবং পূর্ব ভারতে দাপুটে নেত্রীর এই অলিখিত মেলবন্ধন মোদীর বিজেপিকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। তুমি আজ দিল্লিতে ক্ষমতায় আছো, 20টা গাড়ি নিয়ে তোমরা ঘুরে বেড়াও, পেছনে পো, সামনে পো, গাড়িতে ভো। ঘটনা শুরু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে। ওই ভিডিওতে দেখা যায় থালাপতি বিজয় একটি বিশাল জনসভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রশংসা করছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেন ভারতের নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায়ের প্রতিবাদ করছেন তা আজ গোটা দেশের জন্য এক বিশাল অনুপ্রেরণা। কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করে বিরোধী দলগুলোকে চাপে ফেলার যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে দীর্ঘকাল ধরে রয়েছে, বিজয় সেই জায়গাতেই আঘাত করেছেন। তিনি তামিলনাড়ুর মাটিতে দাঁড়িয়ে ঠিক একইভাবে একটি ঐক্যবদ্ধ এবং জোরালো আন্দোলনের ডাক দিয়েছেন। একজন জনপ্রিয় সুপারস্টার যখন সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং মমতার লড়াইকে সমর্থন করেন, তখন সাধারণ মানুষের কাছেও সেই বার্তা অত্যন্ত জোরালোভাবে পৌঁছায়। থালাপতি বিজয় একা নন। বিরোধী শিবিরের একাধিক শীর্ষ নেতা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একজোট হয়েছেন।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মতো নেতারা প্রকাশ্যে তৃণমূল নেত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন। বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব তো এক ধাপ এগিয়ে সরাসরি তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। এই সার্বিক চিত্র প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বিরোধী শিবিরের অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। বিভিন্ন রাজ্যের নেতারা নিজেদের রাজনৈতিক মতভেদ ভুলে শুধুমাত্র বিজেপির আগ্রাসন ঠেকাতে একজোট হচ্ছেন। পশ্চিমবঙ্গের নির্বাচনী ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। প্রতিটি জনসভা থেকে তিনি সরাসরি বিজেপিকে হানাদার এবং হাল্লা বাহিনী বলে তোপ দাগছেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে নিশানা করে তিনি একাধিকবার অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার সরাসরি ভোট প্রক্রিয়ায় বেআইনিভাবে হস্তক্ষেপ করছে। বিশেষ করে কলকাতার ভবানীপুর কেন্দ্র নিয়ে তিনি গভীর আশঙ্কা প্রকাশ করেছেন। তার অভিযোগ, বিজেপি বাইরে থেকে বহিরাগতদের এনে ভবানীপুরে প্রভাব খাটানোর এবং ভোট লুট করার চেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি কৃষক আত্মহত্যা, দেশজুড়ে ভয়াবহ বেকারত্ব এবং ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট চাওয়ার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরে তিনি সরাসরি মোদী সরকারের ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের ভাষা কতটা তীক্ষ্ণ তা তার সাম্প্রতিক একটি বক্তব্য থেকেই পরিষ্কার। সরাসরি অমিত শাহকে মোটা ভাই বলে কটাক্ষ করে তিনি নন্দীগ্রামের একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করেন, নন্দীগ্রামে সিআরপিএফকে ব্যবহার করে বিজেপি ভোট লুট করার চেষ্টা করেছিল। কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল ভোট গ্রহণের গতি ধীর করে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে ফিরে যায় এবং ভোট দিতে না পারে। ভবানীপুরেও একই ছক কষা হচ্ছে উল্লেখ করে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বয়ে গেছে, তোরা কাজকলা করবি আমার। একজন মুখ্যমন্ত্রীর এমন সরাসরি চ্যালেঞ্জ বিজেপির শীর্ষ নেতৃত্বের জন্য বড় ধাক্কা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত মুহূর্ত এখন দোরগোড়ায়। আগামীকাল এই নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে গতকাল সোমবার সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সমস্ত ধরনের নির্বাচনী প্রচার। প্রচারের শেষ দিন পর্যন্ত তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালিয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে চরম উত্তেজনার শিখরে। সাধারণ ভোটাররা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আঞ্চলিক দলগুলো নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক ডামাডোলের পাশাপাশি ভারতের নজর এখন দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর দিকে। সম্প্রতি সেখানে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী রাজ্যটিতে এবার 82.24% বিপুল ভোট পড়েছে। আগামী 4 মে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তামিলনাড়ুর রাজনীতিতে বরাবরই দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা ডিএমকে এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম বা এডিএমকে এর মধ্যে মূল লড়াই হয়ে থাকে। এবার জয়ললিতা দল এডিএমকের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়ছে মোদীর বিজেপি। কিন্তু পুরো সমীকরণ বদলে দিয়েছে থালাপতি বিজয়ের নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে। অভিনেতা থেকে সরাসরি রাজনৈতিক বনে যাওয়া বিজয় 2024 সালের ফেব্রুয়ারি মাসে তার রাজনৈতিক দল টিভির সূচনা করেন। লোকসভা নির্বাচনে তার দল অংশ নেয়নি, তবে তিনি সেই সময় থেকে নিজের রাজনৈতিক জমি প্রস্তুত করছিলেন। অনেকের ধারণা ছিল এবারের বিধানসভা নির্বাচনে হয়তো তিনি ডিএমকের সঙ্গে কোনো সমঝোতায় যাবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি ঘোষণা করেন তার দল সম্পূর্ণ একাই লড়বে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি নিজেই মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। তিনি নিজে তিরুচিরাপল্লী পূর্ব এবং পেরাম্বুর এই দুটি কেন্দ্র থেকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।